হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি তোমাদের লাইফ সায়েন্সের টিচার। তো আজকে আমরা কি পড়বো না, ক্লাস 8-এর চ্যাপ্টার নাম্বার 6 জীবদেহের গঠন। আজকে আমরা পড়ছি পার্ট 5। এর আগে অলরেডি 4টে পার্ট হয়ে গেছে। ভিডিও না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে আসো। তো আগে 4টে ভিডিওর মধ্যে পুরো চ্যাপ্টারকে ভালোভাবে ডিসকাস করা রয়েছে। আজকে আমরা পার্ট 5 পড়ে এই চ্যাপ্টারটা দা এন্ড করবো। চলো স্টার্ট করা যাক। তাহলে এখানে আমরা প্রথমে চ্যাপ্টার স্টার্টিং করার আগে দেখবো একটা কিসের ছবি দেওয়া রয়েছে। এটা হচ্ছে তোমার একটা উদ্ভিদ কোষের ছবি দেওয়া রয়েছে। তো এই উদ্ভিদ কোষের মধ্যে কি কি রয়েছে দেখো। আগের দিনের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো, সেখানে দেখবে আমি প্রাণী কোষ কি তার ডিটেলস বলেছিলাম। তো আজকে আমরা দেখছি উদ্ভিদ কোষের মধ্যে কি কি রয়েছে। আশা করি আগের ভিডিওটা তোমরা দেখে নেবে, তবে এটা কিন্তু ভালোভাবে ক্লিয়ার হবে। এবং এমন কিছু জিনিস রয়েছে না, যেটা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। আবার সেম কিছু জিনিস প্রাণী কোষে রয়েছে অথচ উদ্ভিদে থাকে না। দুটো দেখলে কিন্তু কম্পেয়ার করতে ইজি হবে। আজকে আমরা দেখছি উদ্ভিদ কোষের মধ্যে কি কি রয়েছে না, মাইটোকন্ড্রিয়া রয়েছে। প্রাণী কোষেও কিন্তু মাইটোকন্ড্রিয়া ছিল। লাইসোজোম রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে। সাইটোপ্লাজম কি, আগের দিনে বলেছি যে এটা একটা তরল পদার্থ, যার মধ্যে মানে তরল না, সরি, অর্ধ তরল জেলির মতো একটা পদার্থ, যার মধ্যে কি থাকে কোষের ম্যাক্সিমাম প্রক্রিয়াগুলো বা কাজ কিন্তু সম্পন্ন হয়। নেক্সট বলছে তোমার প্লাজমোডেসমাটা রয়েছে, ক্লোরোপ্লাস্ট রয়েছে। এই যে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা একটা আলাদাই জগৎ রয়েছে প্লাস্টিড, যেটা কিন্তু অনেক ভাগ রয়েছে। তো সেটা আমরা পরে দেখছি, এখন দেখে রাখো যে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা বলে রাখি যে ক্লোরোপ্লাস্ট কিন্তু শুধুমাত্র উদ্ভিদের মধ্যে দেখা যায়, এটা প্রাণীদের দেখা যায় না। নেক্সট আছে রাইবোজোম। তারপর আছে অমসৃণ ইয়ার। ইয়ার মানে কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যাকে বলছি এন্ডোপ্লাজমীয় জালিকা। তো এই এন্ডোপ্লাজমীয় জালিকার দুটো ভাগ হয়, এটা কিন্তু আগের দিনে বলেছি আমি, ভিডিও দেখে থাকলে বুঝতে পারবে। আরেকটা রয়েছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো দুটোর মধ্যে ডিফারেন্স কি, যখন তোমরা দেখছো অমসৃণ, অমসৃণ মানে কি, সেখানের মধ্যে রাইবোজোম অ্যাটাচ থাকবে। দেখো ভালো করে ছবিটা দেখো, এইটা হচ্ছে তোমার একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার ফোকাস করো যে এই জায়গাটা কিন্তু একদম প্লেন, কোনো কিছু নেই। কিন্তু এখানে দেখো কিসব দেওয়া রয়েছে, হিজিবিজি হিজিবিজি হিজিবিজি। তো এটা হচ্ছে অমসৃণ। এই হিজিবিজি জিনিসগুলো কি, এটা হচ্ছে রাইবোজোম। তাহলে বোঝা গেল যে অমসৃণ কেন বলছি আর মসৃণ কেন বলছি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে তোমার নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াসের মধ্যে তোমার কতগুলো পার্ট রয়েছে। যেমন 1 নম্বরে রয়েছে তোমার নিউক্লিওপ্লাজম। আগে বললাম কি, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে কোষের মধ্যে দেখতে পাওয়া যায়, যেটা একটা অর্ধতরল জেলি। আর নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে তোমার নিউক্লিয় লাশ। নিউক্লিয় লাশ, এটা হচ্ছে নিউক্লিয়াসের একটা পার্ট, একটা গোল মতো অংশ থাকে, যেটাকে আমরা নিউক্লিয় লাশ বলছি। নিউক্লিয় ছিদ্র, নিউক্লিয়াসের মধ্যে কিছু ছিদ্র দেখতে পাওয়া যায়। ওকে, তারপর হচ্ছে নিউক্লিয় পর্দা। তাহলে কোষের বাইরে যেমন কোষ পর্দা থাকে, ঠিক তেমনই নিউক্লিয়াসের বাইরেও কিন্তু একটা পর্দা দেখতে পাওয়া যায়, যেই পর্দাটাকে আমরা বলছি কি, নিউক্লিয় পর্দা। নেক্সট হচ্ছে কোষ প্রাচীর। এটা একটা ভিভিআই পয়েন্ট, যে উদ্ভিদ কোষের মধ্যে শুধুমাত্র কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। আমি বারবার বলছি আগের ভিডিওটা দেখে আসো, তবে এটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে দুটোর মধ্যে ডিফারেন্স কি রয়েছে। আচ্ছা, এই কোষ প্রাচীরটা কেন রয়েছে, এটা কিন্তু আমরা পরের স্লাইডে দেখছি যে কেন উদ্ভিদ কোষে কোষ প্রাচীরটা দরকার। শুধু দেখে রাখো যে অনলি অ্যান্ড ওয়ান উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়, প্রাণী কোষে থাকে না। আচ্ছা, আগের দিনে বলেছিলাম যে প্রাণী কোষে একটা জিনিস থাকে যেটা উদ্ভিদ কোষে থাকে না। দেখে থাকলে অবভিয়াসলি কমেন্ট করো, আমি বলে দিচ্ছি। সেটা হবে সেন্ট্রোজোম। ওটা কিন্তু উদ্ভিদ প্রাণী কোষের বিভাজনে হেল্প করে। তো সেজন্য এটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে, উদ্ভিদে থাকে না। নেক্সট হচ্ছে কোষ পর্দা, দুজনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। গলগি বস্তু, দুজনের ক্ষেত্রে পাওয়া যায়। ক্ষরণকারী থলি রয়েছে, পারক্সিজম রয়েছে, বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। আর একটা রয়েছে কি, গহ্বর, একটা ফাঁকা গহ্বর রয়েছে, বা ভ্যাকুয়াল যাকে বলতে পারো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা উদ্ভিদ কোষের ছবি। এবার আমরা দেখব কি কোষ প্রাচীরের কিছু কথা। অর্থাৎ কোষ প্রাচীর যে আগে বললাম একটা ভাইটাল জিনিস, যেটা আমাদের শুধুমাত্র উদ্ভিদ কোষের মধ্যে দেখতে পাওয়া যায়। তো সেই কোষ প্রাচীর জিনিসটা কি, উদ্ভিদ কোষের বাইরে যে বিস্তৃত বহির্কোষীয় ধাত্র থাকে, তাই হলো কোষ প্রাচীর। তাহলে কি হচ্ছে না, আমাদের ঘরের বাইরে কি থাকে, প্রাচীর দেওয়া থাকে অনেকের বাড়িতে। তো সেই প্রাচীরের কাজটা কি, আমাদের বাড়িটাকে রক্ষা করা, বাইরে চোর আসুক ডাকাত আসুক তাদের কাছ থেকে প্রোটেক্ট করা। ঠিক আছে, ঠিক তেমন ভাবে উদ্ভিদ কোষের বাইরে যে প্রাচীর থাকে, সেটাও সেম কাজ করে থাকে, বাইরের কোনো কিছু থেকে প্রোটেক্ট করে থাকে। নেক্সট পয়েন্ট বলছে এটি মৃত, পুরু, শক্ত, দৃঢ়। তাহলে অবভিয়াসলি তোমাদের যখন কোনো প্রাচীর বানাতে হবে, সেটা শক্ত হতে হবে, দৃঢ় হতে হবে, পুরু হতে হবে। ঠিক তেমনই উদ্ভিদও কিন্তু তার প্রাচীরটাকে ঠিক একইভাবে বানিয়েছে।
নেক্সট বলছে পরিবেশে প্রায়ই তাপমাত্রার পার্থক্য হয়, কখনো ঠান্ডা আসছে কখনো গরম আসছে। যেমন ধরো না, কখনো মানে গরম শীতকালে বর্ষা আসছে, এরকম ভাগ হয়তো প্রায়ই তাপমাত্রার পার্থক্য হচ্ছে। তার থেকে তো নিজেকে প্রোটেক্ট করতে হবে না। বায়ু প্রবাহের গতি বাড়ে বা কমে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণেরও হেরফের হয়। স্থান পরিবর্তন করতে না পারার জন্য সবসময় উদ্ভিদকে এক ধরনের পরিবেশের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাহলে এগুলো এতগুলো কি রয়েছে, তার প্রবলেম রয়েছে। যেমন ধরুন এটা একটা তার প্রবলেম রয়েছে, তারপরে এরকম গুলো মানে উদ্ভিদের মেন কথা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু প্রবলেম হয় সেটা সলভ করতে পারি। কিন্তু উদ্ভিদ, যেন আমাদের ঠান্ডা লাগছে মানে বাইরে গরম লাগছে, তো ভেতরে এসির মধ্যে চলে এলাম, শিফট হলাম, উদ্ভিদকে সেটা পারছে? পারছে না। সেজন্য ও একটা নিজেকে কভারিং এর মধ্যে রাখছে, একটা নিজেকে প্রোটেকশন দিয়ে রাখছে, যেটা হচ্ছে কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে তাই অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হয়, এবং উদ্ভিদকে এই অতিরিক্ত সুরক্ষাটা কে দেয় না কোষ প্রাচীর। তাহলে বোঝা গেল যে একটা উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীরের ভূমিকা বা রোল কতখানি। নেক্সট কি বলছে, কোষ প্রাচীরের ছিদ্রের সংখ্যা নির্দিষ্ট। তাহলে কোষ প্রাচীরের মধ্যে কিন্তু ছিদ্র দেখতে পাওয়া যায়, তবে সে মানে ছিদ্রে বা পোর তার কি অ্যামাউন্টটা কিন্তু একটা নির্দিষ্ট হয়ে থাকে। পরিবেশ ও উদ্ভিদ কোষের মধ্যে বৃহৎ অণু আদান প্রদানও সীমিত হয়ে থাকে। কোষ প্রাচীরের যান্ত্রিক দৃঢ়তার জন্য বাইরের লঘুসারক বা যাকে কি বলা হচ্ছে হাইপোটনিক, হাইপো আর হাইপার দুটো হয়ে থাকে, ঠিক আছে? হাইপো মানে কম, হাইপার মানে বেশি। দ্রবণ থাকলেও উদ্ভিদ কোষ সহজেই বেঁচে থাকতে পারে। এবারে কি বলছে যে বাইরে যদি হাইপোটনিক কন্ডিশন হয়েও থাকে, তা সত্ত্বেও কিন্তু উদ্ভিদ কোষ বেঁচে থাকতে পারে। এবার বলছে এই কোষ প্রাচীরের রাসায়নিক গঠনের পার্থক্যের জন্য জন্য উদ্ভিদের কোনো অঙ্গ নরম হয়ে থাকে, কোনো অঙ্গ খুব শক্ত থাকে, কোনো অঙ্গ মিডিয়াম হয়ে থাকে। এরপর বলছে কোষ প্রাচীরের উপস্থিতির জন্য উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে আন্তঃকোষীয় সংযোগ বৃদ্ধি, জলসাম্য বজায় রাখা, পুষ্টি, বংশবিস্তার, প্রতিরক্ষা এবং বাহ্যিক গঠন নানা পার্থক্য চোখে পড়ে। তাহলে এগুলো আমরা কি দেখলাম যে আমাদের যে একটা মানে উদ্ভিদ দেহে কোষ প্রাচীর কি কি কাজে হেল্প করে, এবং সেটা আমাদের উদ্ভিদকে বাইরের যে কোনো প্রকার মানে আঘাত থেকে কিভাবে রক্ষা করছে, প্রাচীর বা সিল্ট তৈরি করছে, সেটা এখানের মধ্যে দেওয়া রয়েছে। এটা তোমাদের বইয়ের একটা ফটো দেখে নিও। এরপর আছে কি প্লাস্টিড। তো প্লাস্টিডের একটা কথা আমি আগে বলেছিলাম যে ক্লোরোপ্লাস্ট, এটা কিন্তু শুধুমাত্র তোমাদের উদ্ভিদ দেহের মধ্যেই প্লাস্টিডটা দেখা যায়, প্রাণী দেহে কিন্তু কোনো প্লাস্টিড থাকে না। তো প্লাস্টিডের কি বলছে, প্লাস্টিড হলো উদ্ভিদ কোষে পাওয়া যায় একটি দ্বিঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু। মানে কি দুটো দুটো ঝিল্লি রয়েছে প্লাস্টিডে। তাহলে কটা ঝিল্লি রয়েছে? দুটো। আচ্ছা, আগে যেগুলো বলেছি যে সমস্ত কোষাঙ্গাণু, কোনোটাতে একটা পর্দা রয়েছে, কোনোটা দুটো পর্দা রয়েছে, কিন্তু প্লাস্টিডের দুটো পর্দা রয়েছে। নেক্সট পয়েন্ট বলছে প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, যেটা বললাম এখনই যে এটা শুধুমাত্র উদ্ভিদের ক্যারেক্টার, প্রাণী কোষে কিন্তু কোনো প্রকার প্লাস্টিড দেখতে পাওয়া যায় না। এরপর বলছে এগুলো কোষে খাদ্য প্রস্তুত, সঞ্চয় ও রং প্রদান করে থাকে। এর পরের স্লাইডে দেখবো যে প্লাস্টিকের তিনটে ভাগ রয়েছে, তিনটে ভাগের তিনটে আলাদা আলাদা ডিফারেন্ট কাজ রয়েছে। এই কাজগুলো এখানে শর্টে দেওয়া রয়েছে, কোনটা খাদ্য প্রস্তুত করছে, কোনটা সঞ্চয় করছে, আর কোনটা কি করছে না রং প্রদান করছে। ওকে, তাহলে নেক্সট স্লাইড দেখি আমরা তার কতগুলো প্রকারভেদ রয়েছে। দেখো, প্লাস্টিডকে আমরা প্রধানত কত ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে ভাগ করতে পারি। তো এই তিনটে ভাগ কি কি? নাম্বার ওয়ান রয়েছে তোমার ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি সবুজ রঙের প্লাস্টিড, এতে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক দেখতে পাওয়া যায়। তাহলে ক্লোরোপ্লাস্ট তুমি অনেক মানে ক্লোরোপ্লাস্ট আর ক্লোরোফিল দুটো সেম সেম সাউন্ডে লাইক না, একই রকম দেখতে লাগছে, তো মনে রাখো যে এটা একটা সবুজ রঙের প্লাস্টিড, এবং এতে ক্লোরোফিল নামক রঞ্জক পাওয়া যায়, এবং ক্লোরোফিল নামক রঞ্জক থাকার জন্য কিন্তু এটা কালার সবুজ হয়ে থাকে। দু নম্বর বলছে কি এর কাজ। তাহলে এই যে ক্লোরোপ্লাস্ট কি কাজ করে থাকে না, কাজটা হচ্ছে সালোক সংশ্লেষ, বা যাকে ইংরেজিতে বলে ফটোসিনথেসিস। এই প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে ও গাছকে সবুজ রং দেয়। সিম্পল, জাস্ট মনে রাখো ক্লোরোপ্লাস্ট কার মতো শুনতে লাগছে? ক্লোরোফিল। ক্লোরোফিলের কাজ কি? সালোক সংশ্লেষ করে, এবং তার সাথে সাথে কি করে থাকে না গাছকে সবুজ রং দেয়। ক্লোরোপ্লাস্ট থাকার ফলে তো এই কাজগুলো হয়ে থাকে, তো সেম এই ক্লোরোপ্লাস্ট আর ক্লোরোফিল এই দুটো মনে রাখলে কিন্তু এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের দু নাম্বার রয়েছে কি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি বলছে না, লাল, হলুদ, কমলা ইত্যাদি বিভিন্ন রঙের প্লাস্টিড, ক্লোরোফিল নেই। তাহলে আগে এটা দেখলাম ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু ক্লোরোফিল ছিল, আর এবারে কিন্তু ক্লোরোফিল থাকে না।
এটা একটা ইম্পর্টেন্ট হাইলাইট পয়েন্ট। তোমরা খাতা নিয়ে যদি বসে থাকো অবভিয়াসলি নোট করো যে কোনগুলো ডিফারেন্স, কারণ দেখো যেগুলো সেম সেগুলো তো মনে থাকবে, ডিফারেন্স যেগুলো থাকবে সেগুলো মনে রাখলে কিন্তু বাকিটা সর্ট আউট হয়ে যাবে। আচ্ছা, এর মানে আমাদের যে প্লাস্টটা বলছি ক্রোমোপ্লাস্ট, তো ক্রোমোপ্লাস্টের কাজ কি কি রয়েছে? নাম্বার 1 রয়েছে দেখো, ফুল ও ফলকে উজ্জ্বল রং প্রদান করে থাকে। তাহলে এরা কি করছে দেখো, আগেরটা যেটা ক্লোরোপ্লাস্ট বললাম না, ক্লোরোপ্লাস্ট অনলি সবুজ রঙই প্রোভাইড করছে, সবুজ রঙই দিচ্ছে। কিন্তু যখনই তুমি সেখানে আমরা এই ক্রোমোপ্লাস্ট বলছি তখন সেখানে লাল, নীল, বাকি আদার্স কালার দিচ্ছে, ঠিক আছে? পোকামাকড় ও প্রাণীকে আকৃষ্ট করে পরাগযোগ মানে পরাগায়ন ও বীজ ছড়াতে সাহায্য করে থাকে। দেখো একটা পতঙ্গ যখন ফুলের কাছে আসছে তখন অনেক অনেক ভাগ হয়ে থাকে এর। কিন্তু যখনই কোনো কিছু মানে আমরা যে মানে যাই একটা গাছের কাছে যাচ্ছি, তখন যখন বেসিক কালারিং দেখতে পাবো না, একটা ফুল বিভিন্ন কালার থাকে তখন সেখানে যাই, বা ফল যেগুলো এত কালার রয়েছে, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু এই আমাদের ক্রোমোপ্লাস্ট দায়ী। এই ক্রোমোপ্লাস্ট আছে বলে আপেলের রং লাল দেখাচ্ছে, আর অরেঞ্জের রং কিন্তু কমলা কালার দেখাচ্ছে, বা কমলা লেবুর রং কমলা কালার রয়েছে। প্রত্যেকটা যে ডিফাইন্ড রয়েছে কোনো ফুলের কালার বলো, তার লেয়ার গুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দায়ী হচ্ছে তোমার এই ক্রোমোপ্লাস্ট। বোঝা গেল কতটা রোল রয়েছে। আর মানে সব থেকে লাস্টে কি রয়েছে, লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কিন্তু বর্ণহীন। এতক্ষণ এরা অনেক রং দেখিয়ে নিয়েছে, এবার লাস্টে কি হচ্ছে, বর্ণহীন। সবসময় তো রং দেখালে হবে না, কিছু সময় বর্ণহীন হতে হয়। তো সেটা কি করছে না আমাদের লিউকোপ্লাস্ট। সূর্যের আলোতে না থাকা অংশ, সূর্যের আলোতে না থাকা অংশ থাকে, তাহলে যেগুলো ডিরেক্টলি সানলাইট পড়ছে না, সূর্যের আলোর সাথে কানেক্ট হচ্ছে না, সেই পার্টগুলোর মধ্যে আমাদের এই লিউকোপ্লাস্ট দেখা যায়। এবার তোমরাই বলো যে কোন পার্টের মধ্যে সূর্যের ডিরেক্ট লাইট পড়ছে না? কাণ্ড, কাণ্ডের মধ্যে আসে। পাতা, পাতার মধ্যে সবুজ রয়েছে। তাহলে কোথায় রয়েছে এটা? না তোমার মূল, বীজ ইত্যাদি, মানে যেগুলো মাটির তলায় রয়েছে, যেখানের মধ্যে সূর্যালো আসছে না, সেই পার্টগুলোর মধ্যে কি দেখা যাবে, বর্ণহীন লিউকোপ্লাস্ট। এই মাটির তলায় থাকে কেন? এর কোনো রং নেই, ও বাইরে আসতে চায় না খুব একটা, এই একদম বেরঙিনের জীবনের, তো ওই জন্য ও লুকিয়ে থাকে, ঠিক আছে? আর কি করে, খাদ্য সঞ্চয় করে থাকে। তাহলে এ কি করছে, সমস্ত খাদ্যগুলোকে সঞ্চয় করে রাখছে। এরপর বলছে যেমন শ্বেতসার রয়েছে, শ্বেতসার বা স্টার্চ বলা হচ্ছে আমার অ্যামলোপ্লাস্ট, বা যাকে তেল চর্বি সঞ্চয় করে রাখছে। আচ্ছা, এগুলো তোমার লিউকোপ্লাস্টের 3টে ভাগ রয়েছে, হ্যাঁ। শ্বেতসার রয়েছে, আর তেল চর্বি মানে যেটা সঞ্চয় করে তাকে বলা হচ্ছে অ্যামলোপ্লাস্ট, আর ইলায়োপ্লাস্ট যেটা হচ্ছে প্রোটিনকে তৈরি করে রাখে। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম, যে প্লাস্টের 3টে ভাগ রয়েছে, ক্রোমোপ্লাস্ট, আর তোমার সেকেন্ড রয়েছে ক্লোরোপ্লাস্ট রয়েছে, ক্রোমোপ্লাস্ট রয়েছে, লিউকোপ্লাস্ট রয়েছে। ক্লোরোপ্লাস্ট কার মতো মানে শুনতে লাগছে, ক্লোরোফিল, মানে সবুজ রং প্রোভাইড করছে। ক্রোমোপ্লাস্ট সবুজ, বাকি আদার্স রং এ টু জেড প্রত্যেকটা কালার প্রোভাইড করছে। আর লিউকোপ্লাস্ট এ বেরঙিনের জীবন, বর্ণহীন, মাটির তলায় থাকে, মাটির তলায় যে পার্টগুলো থাকে ওখানের মধ্যে দেখতে পাওয়া যায়, এর কোনো কালার থাকে না। ক্লিয়ার? আশা করি কোনো ডাউট নেই এই প্লাস্টিড সম্পর্কে। ছোট করে মনে রাখার কৌশল, মানে তোমরা কিভাবে মনে রাখবে, আমি অলরেডি বলে দিলাম, বারবার ধরে বলছি যে ক্লোরোপ্লাস্ট সবুজ খাবার তৈরি করে থাকে অবভিয়াসলি। নেক্সট হচ্ছে যে তোমার ক্রোমোপ্লাস্ট রঙিন আকর্ষণ করে থাকে, যে কোনো রঙিন জিনিসই কিন্তু আমাদেরকে অ্যাট্রাক্ট করে, ঠিক তেমনই এই ক্লোরোপ্লাস্ট থাকার ফলে উদ্ভিদের কোনো ফুল বলো ফল বলো সেগুলোকে দেখে আমরা অ্যাট্রাক্টেড হয়ে যাই। আর লাস্ট রয়েছে লিউকোপ্লাস্ট, বর্ণহীন খাবার জমা করে থাকে, এর কোনো কালার নেই, এই মাটির তলায় লুকিয়ে থাকে, শুধু জাস্ট খাবার জমা করে থাকে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে, প্রত্যেকটা আমাদের উদ্ভিদের জন্য ভাইটাল। ওকে, তাহলে প্লাস্টিড আমাদের এই 3টে ভাগ। কোনো ডাউট থাকলে অবভিয়াসলি কমেন্ট করবে, রিপ্লাই দেবো। তো এরপর দেখবো আমরা এই ছকটা যেটা রয়েছে তোমাদের বইয়ের মধ্যে থেকে কিন্তু নেওয়া রয়েছে, ঠিক আছে? তো বইটা খুলে রাখো। বই খুলে রাখলে কি বলতো, যেটা বলছি সেটা দেখবে পরপর বইয়ের মধ্যে রয়েছে, তোমাদের বুঝতে ইজি, মানে সহজে বুঝতে পারবে। আর বই না খুলে থাকলে কোথায় কি বলছে নিজেও খুঁজে পাবে না। তো এই ছকটা তোমাদের বইয়ের মধ্যে দেখবে যে একটা কি বলেছে, এখানে বৈশিষ্ট্য কিছু দেওয়া রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটা উদ্ভিদ কোষে থাকে আর কোনটা প্রাণী কোষে থাকে। নাম্বার 1 দেখো, কোষ প্রাচীর। তোমরা নিজেরাই বলো, আমি বললাম আজকে ভিডিওতে, কোষ প্রাচীর কোথায় থাকে? প্রাণীদেহে। কোষ প্রাচীর কিন্তু প্রাণীদের থাকে না। কোষ প্রাচীর কোথায় থাকে? উদ্ভিদ দেহে থাকে। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। নেক্সট হচ্ছে গহ্বর। গহ্বর বা যাকে ভ্যাকুয়াল বলছি, এটা কিন্তু বোথ, দুটোর ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট থাকে। নেক্সট হচ্ছে তোমার প্লাস্টিড। আজকের ভিডিওর মধ্যে প্রথমে বললাম যে প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ দেহে প্রেজেন্ট থাকে, এটা কিন্তু প্রাণী দেহে দেখতে পাওয়া যায় না। তারপর হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের কথাও বলেছি যে সেন্ট্রোজোম শুধুমাত্র তোমার প্রাণী দেহের মধ্যে দেখতে পাওয়া যায়,
উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। তাহলে কোষ প্রাচীর মানেই তোমার হচ্ছে যে উদ্ভিদ দেহ, আর সেন্ট্রোজোম মানে হচ্ছে প্রাণী, আর প্লাস্টিড মানে হচ্ছে উদ্ভিদ। এগুলো আশা করি আর ভুলবে না, একদম বারবার বলছি, রিভিশন হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু জিনিস। এরপরে যেটা দেওয়া রয়েছে যে তোমার বিভিন্ন অঙ্গাণুর নাম দেওয়া রয়েছে, অবস্থান, বৈশিষ্ট্য, কাজ। এটা তোমাদের হোম টাস্ক, কারণ আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বারবার বলেছি যে এগুলোর কি কি অবস্থান, বৈশিষ্ট্য, কাজ, আর স্লাইডেও দেওয়া রয়েছে আগের ভিডিওর মধ্যে। তো তোমরা দেখে এটা কিন্তু খাতার মধ্যে নোট করে রাখবে। ওকে, নেক্সট চলো। আচ্ছা, এখানের মধ্যে একটা ছবি দেওয়া রয়েছে, বইয়ের মধ্যে দেখবে একটা বক্স করা রয়েছে ম্যাচিং, কার সাথে কি ম্যাচ করছে। তাহলে এখানের মধ্যে কি রয়েছে, একটা ছক দেওয়া রয়েছে যে যে অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন করে থাকে, তাহলে শক্তি উৎপাদন কে করে থাকে, কার কাজ, না মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার সাথে এখানে গিয়ে ম্যাচ হবে। নেক্সট বলছে প্রাণী কোষের বিভাজন, তাহলে বিভাজনের কাজটা কে করে থাকে প্রাণী কোষের মধ্যে, সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোমের সাথে গিয়ে এটা ম্যাচ হবে। নেক্সট বলছে উদ্ভিদ কোষের যে অংশ থাকার জন্য গাছের গুড়ি ভীষণ শক্ত হয়, কি থাকে উদ্ভিদ কোষে, কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়। তাহলে কোষ প্রাচীর কোথায় রয়েছে, এখানে। কোষের যে অংশটির মধ্যে জিন থাকে, কোথায় জিন দেখতে পাওয়া যায়, আমাদের নিউক্লিয়াসের মধ্যে জিন দেখতে পাওয়া যায়। ডিএনএ থাকে, ডিএনএ এর মধ্যে জিন থাকে। চ্যাপ্টা থলি, লম্বা থলি আর ছোট গহ্বরের ভাঁড়ার কে থাকে, না আমাদের গলজি বডি। ওকে, তারপর হচ্ছে রোগ জীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেত রক্তকণিকায় যে অঙ্গাণুগুলোর সংখ্যা বাড়ে, তাহলে কাদের সংখ্যা বাড়ে যায় এখানের মধ্যে, আমাদের যাচ্ছে লাইসোজোমের সংখ্যা বেড়ে যায়। উদ্ভিদ কোষে এখানে খাদ্য রেচন দ্রব্য, বায়ু এসব জমানো থাকে। তাহলে কোথায় জমানো থাকবে, কোনো গহ্বরের মধ্যে, কোনো ভ্যাকুওলের মধ্যে। তাহলে উত্তরটা কি হয়, ভ্যাকুওল। ওকে, তারপর বলছে সাইটোপ্লাজমকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে থাকে। আগের দিন আমরা পড়েছিলাম যখন প্রাণী কোষ, তখন বলেছিলাম যে আমাদের যে সেল থাকে তার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় কি, না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এই এন্ডোপ্লাজমীয় জালিকাগুলো থাকার ফলে এটা কোষকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করছে। এটা কোথায় গেল, আমাদের এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে। খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, আবার ফুল ফলের রং নির্ধারণ করতে কে সাহায্য করে থাকে, এখনই পড়লাম, তিনটে ভাগ হয়ে থাকে প্লাস্টিডের। তো তিনটের কাজই এখানে দেওয়া রয়েছে, তাহলে উত্তরটা কি গেল আমাদের, না প্লাস্টিড। ওকে, আর লাস্ট কি বলছে, প্রোটিন সংশ্লেষকারী কোষে এন্ডোপ্লাজমীয় জালিকার বাইরের দেওয়ালে লেগে থাকে, যার ফলে সেটা অমসৃণ দেখায়। কার জন্য অমসৃণ দেখায়, আগেও বলেছি এখনো বললাম, সেখানের মধ্যে দেখতে পাওয়া যায় কি, না আমাদের রাইবোজোম। এই রাইবোজোম থাকার জন্য আমাদের কোষটাকে অমসৃণ দেখায়। তাহলে রাইবোজোম কোথায় রয়েছে, এখানে, এই হচ্ছে তোমাদের রাইবোজোম। তাহলে এই ছকটা বলতে দেওয়া হয়েছিল, কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা দেখব, এরপর আছে কোষের কোন অঙ্গাণু থেকে কোন অঙ্গাণুটা উৎপন্ন হয়। আচ্ছা, যদি আমরা সেলের গঠন দেখে থাকি, এরকম ভাবে বলেছিলাম আগের দিনে যে নিউক্লিয়াস রয়েছে, তার বাইরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, এরকম ভাবে প্রত্যেকটা গঠন দেখতে পাওয়া যায়। তাহলে গলগি বস্তু যেটা রয়েছে, আমাদের গলজি বস্তু, গলজি বস্তু কোথা থেকে তৈরি হয়ে থাকে। আচ্ছা, নেক্সট বলছি তোমাদের লাইসোজোম, লাইসোজোম কোথা থেকে তৈরি হয়ে থাকে, এবং এন্ডোপ্লাজমিক জালিকা কোথা থেকে তৈরি হয়ে থাকে। তাহলে আগের দিনে আর রাইবোজোম রয়েছে। তো আগের দিন যদি দেখো তাহলে বলেছিলাম যে এন্ডোপ্লাজমিক জালিকা তোমাদের কোষ পর্দা থেকে তৈরি হয়ে থাকে। ওকে, আর রাইবোজোম কোথা থেকে তৈরি হয়ে থাকে, না নিউক্লিয়ার লাশের মধ্য থেকে রাইবোজোমটা তৈরি হয়। এরপর হচ্ছে আমাদের লাইসোজোম, তাহলে লাইসোজোম কোথা থেকে তৈরি হয়ে থাকে, না এটা গলজি বস্তু থেকে লাইসোজোমটা আমাদের তৈরি হয়ে থাকে। আর সব থেকে প্রথমে রয়েছে আমাদের কি, গলজি বস্তু। গলজি বস্তু তৈরি হয়ে থাকে তোমার এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে। তাহলে এগুলো পরপর ছবি, এগুলো আগের দিনে বলেছি। আরেকবার এখানে ছবি মানে কোশ্চেন দেওয়া হচ্ছে, তোমাদের বইয়েরই ফটো, এটা দেখে নিও, বইটা খুলে রাখো যাতে ইজিলি তোমরা বুঝতে পারো। আচ্ছা, এরপর এখানে কিছু প্রবলেম দেওয়া রয়েছে, কি কি প্রবলেম রয়েছে, না দেখো, প্রথমে বলেছে খুব শুকনো অত্যন্ত গরম পরিবেশে, মানে মরু অঞ্চলে। তাহলে মরু গাছেরা মানে উদ্ভিদরা তো বিভিন্ন জায়গায় থাকে, তো এদের কিন্তু অনেক রকমের প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে। যেমন মরু অঞ্চলে থাকতে গেলে এদের সেখানে প্রচুর গরম থাকে, তো তার জন্য কিছু তোমাদের মানে গাছের প্রবলেম হয়ে থাকে। নেক্সট হচ্ছে মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে মানিয়ে নেওয়ার জন্য কিন্তু হচ্ছে যে অনেক জায়গায় স্ট্রাগল করতে হয়। শুধু উদ্ভিদ নয়, আমাদের প্রাণীদের ক্ষেত্রে এখানে বলা রয়েছে যে প্রত্যেকটা জীবকে কিন্তু এই ধরনের স্ট্রাগল গুলো ফেস করতে হয়। তারপর রয়েছে তোমাদের কি জলজ পরিবেশে,
লবণাক্ত পরিবেশে, কম অক্সিজেনযুক্ত পরিবেশে, অধিক সালফারযুক্ত পরিবেশে, পচনশীল জৈব পদার্থযুক্ত পরিবেশে, বায়বীয়তে উচ্চ চাপযুক্ত পরিবেশে এবং অধিক উচ্চতাযুক্ত পরিবেশে। তাহলে এইগুলো তোমাদের কিছু প্রবলেম দেওয়া রয়েছে, যেই প্রবলেমগুলো থাকার ফলে কিন্তু কোনো একটা জীবের সেখানে এক্সিস্ট করতে বা নিজেকে মানিয়ে নিতে প্রবলেম হচ্ছে। কিন্তু থাকতে তো হবেই, কারণ মেরু অঞ্চলে সব যদি জীব বলে আমি কেউ থাকবো না, তাহলে সেটাকে মানে কোনো তাহলে একটা মেনটেন থাকবে না না। তো কিভাবে তারা মানিয়ে নিচ্ছে, এই প্রবলেমগুলোর সলিউশন কি সেটা এবার দেখা যাক। তাহলে কি দেখবো এবার আমরা? সমস্যার সমাধান, যে এতগুলো প্রবলেম দেখলাম, এতগুলো প্রবলেমের এবার সলিউশন কি রয়েছে। আচ্ছা, 1 নম্বর সলিউশন কি বলছে? 1 নম্বর রয়েছে, খুব শুকনো বা গরম পরিবেশে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়। এদের কাণ্ডের কোষে জল সঞ্চয়ী উপাদান মিউসিলেজের আধিক্য চোখে পড়ে। তাহলে যখন কোনো একটা উদ্ভিদ খুব একদম মেরু অঞ্চলে, মানে প্রচন্ড গরম, সেখানে সেখানে কোনো হচ্ছে তোমার জলের তেমন ব্যবস্থা নেই, তো সেখানেও তো কাউকে থাকতে হবে। তো উদ্ভিদগুলো নিজেদের মধ্যে কিভাবে নিজেকে অ্যাডাপ্ট করছে, কিভাবে নিজেদের মধ্যে মিউসিলেজের আধিক্য চোখে পড়ছে, মানে কি মিউসিলেজ জল সঞ্চয়ী উপাদান। তাহলে আমরা যখন প্রতিদিন জল খাচ্ছি, এরা কি করছে না, জলটা যখন পাচ্ছে একবারে সঞ্চয় করে রেখে দিচ্ছে। তাহলে এভাবে নিজেদেরকে ওখানে এক্সিস্ট করাচ্ছে, নিজেরা ওখানে বসবাস করছে। ওকে, তাহলে 1 নম্বর প্রবলেম যেটা দেখেছিলাম যে মেরু অঞ্চলে প্রবলেম রয়েছে, তো এভাবে কিন্তু মিউসিলেজের মাধ্যমে জলটাকে সঞ্চয় করে রাখছে, এবং এই যে জলের প্রবলেম মেরু অঞ্চলে থাকার জন্য এটা সলিউশন করছে। নেক্সট কি বলছে, সেকেন্ড প্রবলেম হয়েছিল মেরু অঞ্চলে খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। তাহলে যখন কোনো একদম ঠান্ডা, খুব ঠান্ডা জায়গায় কোনো প্রাণী বসবাস করবে, সেখানে কি হবে না, তাদের প্রচন্ড ঠান্ডা কেউ জমে যাবে। তো তার জন্য কি রয়েছে অ্যান্টিফ্রিজ, ফ্রিজ মানে ঠান্ডা, তো ঠান্ডাটাকে প্রতিরোধ করার জন্য অ্যান্টিফ্রিজ প্রোটিন দেখতে পাওয়া যায়, যা কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দিয়ে থাকে। তাহলে খুব ঠান্ডায় যদি কেউ হচ্ছে একদম ঠান্ডা জায়গায় মেরু অঞ্চলে থাকে, তো তখন তাদের দেহ যাতে ঠান্ডায় জমে না যায়, তাদের জন্য কিন্তু অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। এবার দেখো, আমি একদিন গেলাম ঠিক আছে, কিন্তু যারা কন্টিনিউয়াস ওখানে রয়েছে তাদেরকে তো কিছু অ্যাডাপ্ট করতে হবে, কিছু তো তাদের মধ্যে নতুন চেঞ্জ আনতে হবে, যার ফলে তারা সেখানে টিকে থাকতে পারে। ঠিক তেমন ভাবে আগের যে মিউসিলেজ এদের মধ্যে এনেছিল, এরা কি করছে অ্যান্টিফ্রিজ প্রোটিন আনছে। এবং কি বলছে, এছাড়াও তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের দেহে ফ্যাট সঞ্চয়কারী কোষের প্রাচুর্য দেখতে পাওয়া যায়। তাহলে যখন প্রচন্ড, যদি কি বলে কেউ প্রচন্ড মোটা হয়, তাদের গরম কম লাগে, তো এরা কি করে থাকে, নিজেদের মধ্যে ফ্যাট সঞ্চয় করে রাখে। তার ফলে কিন্তু ওদের ক্ষেত্রে গরমটাকে অনেক ক্ষেত্রেই প্রতিরোধ করা সম্ভব হয়ে থাকে, মানে ঠান্ডা প্রতিরোধ করা সম্ভব হয়ে থাকে এবং নিজেদেরকে গরম রাখে। নেক্সট বলছে, মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পুষ্প ও পত্রবৃন্তে বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ দেখতে পাওয়া যায়। এই প্যারেনকাইমা কোষটা কি? এটা কোষের একটা প্রকারভেদ, তোমাদের সিলেবাসে এত ডিটেলসে নেই, জাস্ট জেনে রাখো যে প্যারেনকাইমা কোষ থাকার ফলে এই মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদরা কিন্তু বেঁচে থাকতে পারে। এ ধরনের এ ধরনের কোষ থাকার জন্য এরা সহজেই জলে ভেসে থাকতে পারে। তাহলে প্রচন্ড যেখানে মিষ্টি এরকম জায়গাতেও কিন্তু কোনো জিনিস এক্সেস, অতিরিক্ত ভালো না। যদি কোনো জায়গায় বেশি মিষ্টি জল থাকে, তাহলে সেখানেও তো কাউকে টিকে থাকতে হবে, এবং এই টিকে থাকার জন্য কিন্তু এরা নিজেদের মধ্যে এই বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষটাকে মানে এনভেলপ করেছে, নতুন করে দিয়েছে এদের মধ্যে। নেক্সট বলছি, লবণাক্ত পরিবেশে বসবাসকারী উদ্ভিদের মূলে লবণপূর্ণ কোষ থাকে। দেখো, মেরু অঞ্চল হলো, মরু অঞ্চল হলো, তোমার মিষ্টি জল হলো, এবার কি চলছে লবণাক্ত পরিবেশ। তাই লবণাক্ত পরিবেশে প্রচুর নুন রয়েছে, তো সেখানে থাকতে গেলে কি করতে হবে, লবণপূর্ণ কোষ থাকে। প্রাণীদের ফুলকায় ক্লোরাইড কোষ দেখতে পাওয়া যায়, তাহলে ওখানে নিশ্চয়ই উদ্ভিদ রয়েছে, প্রাণী রয়েছে। তাই উদ্ভিদের মূলের মধ্যে লবণপূর্ণ কোষ রয়েছে, আর ওই লবণটাকে এক্সেস, যে অতিরিক্ত, তাকে স্টোর করে রাখছে। আর প্রাণীদের ফুলকায় ক্লোরাইড কোষ থাকে, যা অতিরিক্ত Na+ ও Cl- এটা তোমার নুন বা লবণের মধ্যে দেখতে পাওয়া যায়, দেহ থেকে বার করে দিতে পারে। তাহলে লবণপূর্ণ এলাকায় অতিরিক্ত নুন বা লবণ রয়েছে, সেই লবণ থাকার জন্য উদ্ভিদ ও প্রাণীদের প্রবলেম তৈরি হচ্ছে। এর জন্য এরা নিজেদের মধ্যে কি করছে না, উদ্ভিদরা লবণপূর্ণ কোষ রয়েছে আর প্রাণীদের ফুলকায় ক্লোরাইড কোষ রয়েছে, এগুলো থাকার ফলে যে এক্সেস অতিরিক্ত লবণটা আসছে বার করে দিচ্ছে। নেক্সট প্রবলেম হচ্ছে, কম অক্সিজেনযুক্ত পরিবেশে বিকল্প শ্বসন চালানোর জন্য ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে। পরিবর্তে কোষ পর্দার ভেতরে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে থলির মতো একটা কি গঠন করছে, মেসোজোম গঠন করছে।
মিশ্রণ গঠন করে এবং এই মিশ্রণ কি করছে, শ্বসনে অংশগ্রহণ করছে। তাহলে এদের যে প্রবলেম হচ্ছে তার জন্য কাকে এরা নতুন করে নিয়ে আসলো, না মেসোজোমকে নিয়ে আসলো। তাহলে আমরা আগের মানে এর আগে যে প্রবলেম গুলো দেখলাম এগুলো হচ্ছে তার সলিউশন। এখনো প্রবলেম শেষ হয়নি, এখনো সলিউশন বাকি রয়েছে কিছু জিনিসের। যে কম অক্সিজেন যুক্ত পরিবেশ, তাহলে যে সমস্ত জীবেরা কম অক্সিজেন যুক্ত পরিবেশে বসবাস করবে তাদের কি প্রবলেমটা হবে। তাহলে কম অক্সিজেন যুক্ত পরিবেশে বিকল্প শ্বসন চালানোর জন্য ব্যাকটেরিয়া কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিত থাকবে। পরিবর্তে কোষ পর্দা, যেটা এটা আগের পয়েন্টে দেওয়া রয়েছে, এটা অলরেডি বলা হয়ে গেছে। নেক্সট বলছে উষ্ণ ও অধিক সালফার বা সালফার যৌগযুক্ত পরিবেশে বসবাসকারী ব্যাকটেরিয়ার বিভিন্ন বিজারণ বিক্রিয়ার সাহায্যে শক্তি সংগ্রহ করে থাকে। তাহলে উষ্ণ অধিক সালফার যেখানে রয়েছে তাদের ক্ষেত্রে কি করে থাকবে, না বিভিন্ন ধরনের বিজারণ বিক্রিয়া হবে। দু ধরনের বিক্রিয়া থাকে, জারণ আর বিজারণ। তো এক্ষেত্রে বিজারণ বিক্রিয়া কি হচ্ছে, হওয়ার ফলে শক্তি তৈরি করতে পারছে এবং সেখানে তারা টিকে রয়েছে। আর লাস্ট বলছে পচনশীল জৈব পদার্থযুক্ত পরিবেশে বসবাসকারী জীবদেহের দেহে অধিক অম্লত্ব সহ্য করার ক্ষমতা বর্তমান। তাহলে পচনশীল জৈব পদার্থযুক্ত পরিবেশ মানে কি, পচা জায়গাগুলো যে সমস্ত জীবগুলো থাকে তাদের দেহে কি রয়েছে, না অধিক অম্লত্ব সহ্য করার জন্য মানে ওরা কি করছে, থাকতে থাকতে ওদের মধ্যে অ্যাডাপ্ট করে নিয়েছে যে হ্যাঁ আমাদের মধ্যে মানে পচা গলা যা দেখ আমরা অম্লত্বটাকে সহ্য করে নিতে পারবো। এভাবে কিন্তু ওরা ওই জায়গার মধ্যে বসবাস করতে সক্ষম হয়। এরপর কি রয়েছে, এরপর রয়েছে বায়বীয় পরিবেশে উড়তে ও ভেসে থাকতে সক্ষম প্রাণীদের লোহিত রক্ত কণিকায় অতিরিক্ত অক্সিজেন পরিবহনের প্রয়োজনে অধিক মাত্রায় হিমোগ্লোবিন থাকে। তাহলে যারা হচ্ছে বায়বীয় পরিবেশে, মানে পাখিরা অনেক উঁচুতে থাকে, তো অনেক উঁচুতে উঠতে হয়, তাদের জন্য কি করছে, তাদের লোহিত রক্ত কণিকা বা আরবিসির মধ্যে এক্সেস মানে অতিরিক্ত এক্সট্রা পরিমাণে অক্সিজেন থাকার প্রয়োজন। তো সেজন্য এরা কি করছে, না অধিক মাত্রায় হিমোগ্লোবিনকে নিজেদের মধ্যে এন্টার করছে। আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেক ক্ষেত্রে মানে হয়তো আগে মানে প্রত্যেকের থেকে অভিব্যক্তি হয়, তো এদের ক্ষেত্রেও কিন্তু এটা হওয়ার ফলে এদের মধ্যে অতিরিক্ত হিমোগ্লোবিন দেখতে পাওয়া যাচ্ছে। খাদ্য ভেঙে দ্রুত শক্তি পাওয়ার প্রয়োজনে কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যার আধিক্য দেখতে পাওয়া যায়। তাহলে এদের মধ্যে কি করছে, বেশি পরিমাণে এনার্জির প্রয়োজন রয়েছে। কোনো পাখি যখন আকাশে উড়ছে উপরের দিকে, তাদের ক্ষেত্রে ডানাতে শক্তির প্রয়োজন, এজন্য এদের মধ্যে কি দেখতে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকে। আর অক্সিজেন নেওয়ার জন্য কি থাকে, হিমোগ্লোবিনের সংখ্যা বেশি দেখতে পাওয়া যায়। এরপর বলছে কি সমুদ্রের গভীরে উচ্চ চাপযুক্ত পরিবেশে যে সকল প্রাণী বসবাস করে তাদের কোষেও কিন্তু মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকে, কারণ তাদের দেহের মধ্যেও কিন্তু তোমার এনার্জির প্রয়োজন হয়। এবার বলছে কি তারপর অন্তঃকঙ্কালের কোষে ক্যালসিয়ামের মাত্রা তুলনামূলকভাবে এদের বেশি থাকে। ওকে, তাহলে এই সমস্তগুলো কেন করছে ওরা, এনার্জি পাওয়ার জন্য। অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে লোহিত রক্ত কণিকার সংখ্যা বেড়ে যায়। আচ্ছা এই যে অধিক উচ্চতাযুক্ত মানে যারা পাহাড়ি এলাকার মধ্যে বসবাস করছে তাদের মধ্যে আরবিসি বা লোহিত রক্ত কণিকার সংখ্যাটা বাড়ছে কেন, কারণ উপরে জানি অক্সিজেনের লেভেলটা কম থাকে, কিন্তু যখন আমাদের আরবিসি রয়েছে তখন হিমোগ্লোবিনের সংখ্যাটা বেশি রয়েছে। হিমোগ্লোবিন কি করছে, বেশি পরিমাণে অক্সিজেন নিয়ে যেতে পারছে এবং তার ফলে কিন্তু এটা ওই পরিবেশের মধ্যে মানে অধিক উচ্চতা যুক্ত যে এলাকাগুলো রয়েছে সেখানের মধ্যে জীব বেঁচে থাকতে পারছে। আর কি বলছে, তার পেশি কোষে মাইটোকন্ড্রিয়া ও মায়োগ্লোবিনের সংখ্যা ও স্বাভাবিকের পরিমাণের থেকে অনেক বেশি বেড়ে যায়। আর লোহিত রক্তকণিকা থাকার ফলে কি করছে, না হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, যার ফলে অক্সিজেনের মাত্রাটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং ওই উঁচু যে এলাকা যেখানের মধ্যে অক্সিজেন থাকা না প্রায় মানে অনেক কম থাকে, সেখানের মধ্যে কিন্তু ওরা বেঁচে থাকতে পারছে। তাহলে এতগুলো প্রবলেমের এভাবে এরা অ্যাডাপ্ট করে নেয়, এভাবে সলিউশন করে এবং সেখানের মধ্যে বেঁচে থাকে। তাহলে আজকের ভিডিও এখানেই হচ্ছে যে শেষ। আর এটা আমাদের ক্লাস 8 এর যে চ্যাপ্টার 6 ছিল, যেখান থেকে লাইফ সায়েন্স স্টার্ট হয়েছে, তার প্রথম ভিডিও এর হয়ে গেল আজকে কি, দা এন্ড। ওকে, তাহলে 5টা ভিডিওর মধ্যে আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল সবগুলো। আগের ভিডিওগুলো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, গিয়ে দেখে আসো এবং নিজেদের পড়াকে আরো এগিয়ে নিয়ে যেতে স্কুলওয়ালের পাশে আছে তোমাদের, যেখানে মধ্যে তোমরা ক্লাস 8 এর প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে ডিটেলস এবং তার অলরেডি প্লেলিস্ট তৈরি করা রয়েছে। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হবে।